লক্ষ্য করেছেন যে এই সময়টা অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি সময়টা, তাতে কোথাও পুঁজি, রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মসংঘ, অস্ত্রের ব্যবসা, অস্ত্রের প্রসার, অস্ত্রের ভয়াবহ শক্তির আরো উন্মেষ, এই সবগুলো কিন্তু বারবার যুক্ত হচ্ছে, একটা আরেকটার সঙ্গে লগ্ন হচ্ছে। এইভাবে পৃথিবীকে দেখার একটা দৃষ্টি এই এক্সপ্রেশনিস্ট শিল্পকলার মধ্য দিয়ে বিশেষ করে খুব স্পষ্ট হয়ে ওঠে। আচ্ছা, তার আগে ওইটি একটু আমরা দেখছি, গোপীনাথ রক্তকরবী জাস্ট দিয়েছেন। রক্তকরবী যেটা আমি বলছিলাম, চট করে আমরা ওইটা দেখতে এটা খুব আলোটা একটু এমনি আনতে পারি। খুব লক্ষণীয় যেটা সাত তারিখগুলো ওখানে দেখতেই পাচ্ছে। 1924 সালে প্রায় 1 বছর কাজ করার পর রক্তকরবী প্রবাসী পত্রিকা একটা ক্রোড়পত্র হিসেবে প্রকাশিত হয়। কিন্তু তার চেয়েও যেটা লক্ষণীয়, তার 3 মাস আগে বিশ্বভারতী কোয়ার্টারলি বলে বিশ্বভারতী থেকে যে ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়, তাতে রবীন্দ্রনাথের নিজের অনুবাদে রেড অলিয়ান্ডার্স আগেই প্রকাশিত। এবং রবীন্দ্রনাথ চাইছেন কোথাও যে রক্তকরবীটা আন্তর্জাতিক স্তরে বহু পাঠকের কাছে, সারা পৃথিবীর কাছে পৌঁছে, ও যেটা বলার সেটা সারা পৃথিবীকে বলতে চান, এটা শুধু আমাদের মধ্যে সীমিত। সেই জন্য একেবারে 1 বছর ধরে নাটকটা লিখেছেন, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অনুবাদে হাত দিয়েছেন, অনুবাদ করেছেন এবং বাংলায় বেরোনোর আগে প্রকাশিত হয়েছে। আরেকটা আমি নিজে, আপনারা জানেন হয়তো কেউ কেউ, যে আমি প্রকাশনা সম্পাদনার সঙ্গে যুক্ত। এইভাবে কোনো নাটক বা কোনো দীর্ঘ রচনা ক্রোড়পত্র হিসেবে কোনো পত্রিকা আলাদা একটা অংশ করে, তার ছাপার খরচ আলাদা, তার সবচেয়ে আলাদা, এইভাবে ভারতবর্ষে আর এর আগে প্রকাশিত হয়েছে আমি অন্তত এখনো পর্যন্ত কোনো সাক্ষ্য পাই। সেই দিক থেকে রক্তকরবী, আমরা যে ছবিটা দেখাবো, এখানে লক্ষ্য করবেন দুটো জিনিস, যে আমরা ওই এক্সপ্রেশনিস্ট ছবিগুলোতে বারবার ওই বাঁয়ে ওপরের দিকে যে আলোকিত, অগ্নি আলোকিত জানলাগুলো দেখতে পাচ্ছে না, এখানে কিন্তু সেই জানলাগুলো বারবার ফিরে ফিরে আসছে এবং জানলাগুলোকে জাপতে একটা জাল। আর একেবারে ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন যে ওই জঞ্জালের ভেতর থেকে উঠে আসা রক্তকরবী, এবং একেবারে আলাদা একটা মলাট দেখতে পাচ্ছেন, কিন্তু পত্রিকার মধ্যে ছিল। আশ্বিন প্রবাসী 1331, চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ। নেক্সট, এর উল্টো দিকে বিজ্ঞাপনটা লক্ষ্য করুন। নেক্সট, ইংরেজি রেড অলিয়ান্ডার্স, আবার গগনেন্দ্রনাথের একটা ছবি, এর উপর পৃষ্ঠাটা। নেক্সট, উড্রো উইলসনকে দিতে না পেরে লেনার্ড এলমহার্স্টকে দিচ্ছেন।
এইখানে দেখতে পাচ্ছেন যে ওই বাড়িগুলো, জানলা বাড়ি, তার সঙ্গে আরো উদ্ধত, আরো প্রসারিত রক্তকরবী বিস্তার। নেক্সট, ভেতরের পাতাগুলোতে গগনেন্দ্রনাথের আঁকা ছবি। প্রথম দৃশ্য নন্দিনী কিশোর, সাদা কালো ছবিগুলো। নেক্সট, আমি শুধু ছবির পাতাগুলো দিয়েছি। রাজার বাড়িতে নন্দিনী ধাক্কা দিচ্ছে। নেক্সট, বাবুলাল চন্দ্র বেরিয়ে আসছে খনি থেকে, উঠে আসছে। নন্দিনী বিশ্ব। নেক্সট, রঞ্জনের জন্য এখানে অপেক্ষা করবে নন্দিনী, অপেক্ষা করে যায়। নেক্সট, রঞ্জন নন্দিনী, ব্যাস। রক্তকরবী, আগে যেটা বলছিলাম যে নন্দিনী কিশোর আসলে একেবারে শেষ ভাষ্যে কার্যত। তার আগে নাটক শুরু হতো অধ্যাপককে দিয়ে। অধ্যাপক, রাজা, সর্দার, খোদাইকর, আবুলাল, গোকুল, তাদের স্ত্রী, একজন স্ত্রী চন্দ্রা, এই হচ্ছে মোটামুটি চরিত্র। আর ওদিকে সর্দার, মোড়ল, মশাই ইত্যাদি। যেটা লক্ষণীয় যে এই সবাইকে দিয়ে রবীন্দ্রনাথ একটা পুরো রাষ্ট্র বা সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে, যার মধ্যে যেটা লক্ষণীয় যে রাজা বলে যে চরিত্র যদি খুঁটিয়ে পড়েন রক্তকরবী, এখানে আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম যে 54 সালে রক্তকরবী আমরা নতুন করে পড়ছি আজকে, তাতে লক্ষ্য করতে পারছি যে এই রাজা কিন্তু আসলে কোনো রাজা নয়। এর বিন্দু মাত্র রাজশক্তি কোথাও নেই, রাজশক্তির কোনো প্রকাশ নেই। বরং একেবারে শেষে একটা জায়গা আসে যেখানে রাজা তার প্রাসাদ ভেঙে বেরিয়ে এসেছে, তার জাল ভেঙে বেরিয়ে এসেছে, যোগ দিয়েছে নন্দিনীর সঙ্গে, রঞ্জনকে হত্যা করেছে তার আগে রাজা। তখন রাজা যুদ্ধে নামছে, করতে গিয়ে রাজা বলে, ওই যে দেখছে সর্দার সৈন্য নিয়ে আসছে, এত শিগগির কি করে সম্ভব হলো? তার মানে আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে, আমারই শক্তি দিয়ে আমাকে বিঁধেছে। রাজার কথা পুরো নাটকে দেখবেন, যারা রাজ্যটাকে চালায়, সর্দার, মোড়ল, তাদের কারোর সঙ্গে কোথাও রাজার কোনো কথা নেই, রাজা কাউকে কোনো নির্দেশ নেই, কোনো সম্পর্ক নেই, কোথাও পুরো না একটা। রাজা থাকে তার জালে ঘেরা ওই ঘরটা। রাজা
আমার মনে হয় বিজ্ঞান এবং আধুনিক রাষ্ট্রের, বিশেষ করে যে রাষ্ট্রের ভিত্তিতে পুঁজির প্রসারণ, শিল্প, ব্যবসা, সেখানে প্রযুক্তির প্রচন্ড গুরুত্ব। এবং এখনো সারা পৃথিবীতে যে প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিযোগিতা বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে, তার অনেক বেশিরভাগটাই প্রযুক্তি। কে কোন প্রযুক্তি দিয়ে, আরো উন্নত প্রযুক্তি দিয়ে মারতে পারবে, আরো খানিকটা ফিরতে। তাই আধুনিক এই রাষ্ট্র সমাজ ব্যবস্থায় বিজ্ঞান একেবারে কেন্দ্র, এবং রাষ্ট্রবিজ্ঞানকে লালন করে, পোষণ করে, ব্যবহার করে। আর এই ব্যবহারটা করতে গেলে বিজ্ঞানকে বোঝাতে হবে, বিজ্ঞানীকে বোঝাতে হবে যে তুমি সর্বসম্পদ, তোমার বিপুল ক্ষমতা, তোমাকে সব রকম সুযোগ আমরা দিচ্ছি। আমাদের দেশে যে পরিমাণ অর্থ প্রযুক্তি বিজ্ঞানে ব্যবহৃত হয়, বিশেষ করে নানা রকম সৈন্যাস্ত্রের জন্য, বা যখন আমরা আকাশযানের কথা বলি, এটা এখন সবাই জানে যে আকাশযানের বিপুল খরচ যে দেশগুলো করে, তারা শুধু বিজ্ঞান সাধনার জন্য ওই জায়গাগুলোকে আবিষ্কার করার জন্য, ওই আকাশটাকে দখল করলে পৃথিবী শাসন করতে সুবিধা, সেই জন্য ওইখানে স্যাটেলাইট সেই কাজে ব্যবহার, অনেক সারা পৃথিবীর ওপর দৃষ্টি রাখার জন্য স্যাটেলাইট, এবং বিজ্ঞানকে ওই গুরুত্ব। তারপরে রক্তকরবীর রাজা কিন্তু বিজ্ঞান, অথচ তাকে একটা ধারণা দেওয়া হয়, তাকে বিশ্বাস করানো হয়, বোঝানো হয় যে তুমি রাজা, তোমার বিপুল ক্ষমতা, কিন্তু তাকে একেবারে অবরুদ্ধ করে রাখা, তার থেকে বেরোতে হবে। এবং তার সমস্ত সত্তাটাই কিন্তু হচ্ছে বিজ্ঞানের যেটা দায়িত্ব বা বিজ্ঞানের যেটা লক্ষ্য, সেটা হচ্ছে সমস্ত বস্তু একেবারে উৎসে, সূত্রে, তার তাৎপর্য কি, তার গভীরে কি, সেখানে যাওয়া। যে জন্যে নন্দিনীর সঙ্গে যখন কথা হয় রাজা, একেবারে প্রথমবার নন্দিনী বলে, নন্দিনী একবারই রাজার ঘরে ঢুকতে পেরেছে। অদ্ভুত তোমার শক্তি, যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুক্ত হয়েছে। বিজ্ঞান তো তাই।